নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ফুড এসআই যে 16 তারিখে এক্সামটা হবে, 16-17 যে দুটো ডেট দিয়েছে, 16ই মার্চ এবং 17ই মার্চ। তো সেই দুটো ডেটে যে 6টা শিফটে এক্সাম হবে, তার জন্য আজকে আমরা ফুড এসআই প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। দেখো, আমরা আগে যেসব বিভিন্ন এক্সামের জন্য প্র্যাকটিস সেট নিয়ে এসেছিলাম, সেখানে কমনের পরিমাণটা অনেক ছিল এবং তার থেকেও বেশি অনেক কিছু জিনিস রিভাইজ হয়েছিল। যাদের পড়া থাকেনি তাদের সুবিধা হয়েছিল বাকিগুলো পড়ে। কারণ আমি শুধু মানে টিক মেরে বেরিয়ে যায় না, যতটা অপশন আমার বলা দরকার মনে হয় ততটা আমি বলি। তো সেইভাবেই এই সিরিজটাও শুরু করছি। তো আজকে তার প্রথম পর্ব, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো সেটা জানাও, আর যদি কোথাও অসুবিধা হচ্ছে সেটাও জানাও, যে এই জিনিসটা বলো, এইটা কি হতে পারে। তো চলো শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। দ্রাঘিমার দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো, দ্রাঘিমার দিক দিয়ে ভারতের পূর্বতম রাজ্যটি কোনটি? সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হলো দ্রাঘিমার দিক থেকে ভারতের পূর্বতম রাজ্য। তাহলে পশ্চিমতম রাজ্য কোনটা? পূর্বতম তো অরুণাচল, পশ্চিমতম হলো গুজরাট। আর দ্রাঘিমাটা কি জানো? আমাদের দেখো, পৃথিবীটাকে কিছু ইমাজিনারি লাইন, মানে কল্পনামাত্রিক লাইন দিয়ে আমাদের ডিভাইড করা হয়েছে। ওকে, যেখানে নিজেদের সুবিধার্থে, ধরো যেগুলো এই উপর থেকে, মানে নর্থ পোল থেকে সাউথ পোল লম্বালম্বিভাবে নামছে, এইটাকে বলা হয় তোমার দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা, এটাকে ইংরেজিতে বলে লঙ্গিটিউড। আর যেটা তোমার এরকম আড়াআড়ি ভাবে, এই রেখাগুলো তোমার বলা হয় অক্ষরেখা। অক্ষরেখা বা অক্ষাংশ, এটাকে বলা হয় তোমার ল্যাটিটিউড। তাহলে ভারতের সবথেকে পূর্ব দিকে আছে তোমার আমাদের অরুণাচল প্রদেশ এবং পশ্চিম দিকে আছে তোমার গুজরাট। ওকে, নেক্সট। ভারতের কোন রাজ্যে বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায়? তারতম্য, সঠিক উত্তর হলো রাজস্থান। রাজস্থানে তোমার বৃষ্টিপাতের তারতম্য বেশি দেখা যায়। তারতম্যটা মানে কি জানো তো? ভেরিয়েশন, ইয়ারলি ভেরিয়েশন। অনেক লোক হয়তো ভেরিয়েশন নামটা শুনে বুঝতে পারো। ভেরিয়েশন মানে কি? ধরো রাজস্থান, ধরো মরুভূমি অঞ্চল, এখানে তোমার মৌসুমি বায়ুর পরিমাণটা খুবই কম পরিমাণে পৌঁছায়। এখানে ধরো কোনো সময় বৃষ্টিপাত বেশি হয়, আবার কোনো সময় একদম হয় না। তাহলে কি, মানে এদের ডিফারেন্সটা অনেকটা বেশি। তো সেই তারতম্যটা রাজস্থানে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট। ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে? মানে উইন্ড এনার্জি, যে বায়ুর থেকে যে আমাদের ইলেকট্রিসিটি তৈরি হয়, সেটার যে ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা কোন রাজ্যে তৈরি করা হয়েছে? সঠিক উত্তর হলো তামিলনাড়ু। তামিলনাড়ুতে তোমার এই উইন্ড এনার্জির জন্য বিগেস্ট প্ল্যানটা ভারতের তৈরি করা হয়েছে। নেক্সট। মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়, মানবিক উন্নয়ন সূচক, এটা আমি ইংরেজি বলে দিচ্ছি, বাংলাটা অনেক যদি না জানো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কত সাল থেকে চালু করা হয়? সঠিক উত্তর হলো 1990 সাল থেকে এটা চালু করা হয়। ওকে, আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কে বার করে জানো? এটাও অনেক সময় আসে বাই ইউএনডিপি। ইউএনডিপি কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভারতের র্যাঙ্ক কত 2023 হিসাবে? ওকে, ভারতের র্যাঙ্ক হচ্ছে 132। নেক্সট। উনিশশো 1853 সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয় কোথায়?
দেখো এটা আমি অনেকবার করেছি, মানে পিএসসি এই যখন কেপিএসআই সিরিজ করাচ্ছিলাম বা বলো ডাব্লিউবিসিএস সিরিজ, অনেকবার বলেছি। যদি আমার পুরনো ভিডিও কেউ দেখে থাকো এটা অবশ্যই করতে পারবে। সঠিক উত্তর হলো বোম্বে থেকে থানের মধ্যে। বোম্বে থেকে থানের মধ্যে তোমার প্রথম রেল লাইন চালু হয়। এটা সেই সময় একটা কোশ্চেন আছে, ভারতের সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? কে ছিল? লর্ড ডালহৌসি। ঠিক আছে, সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিল। নেক্সট, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী, মানে প্রিয়াম্বেল অনুযায়ী ভারতবর্ষ একটি কি? প্রিয়াম্বেলে কি লেখা আছে? আমাদের যে দেখবে আগের আমরা বইগুলো পড়তাম সরকারের ছোটবেলায়, তখন সেখানে ওই প্রথমে সংবিধানের প্রস্তাবনা দেওয়া থাকতো, তো সেখানে লেখা ছিল, তো কি সেটা? সঠিক উত্তর হলো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। সার্বভৌম মানে হচ্ছে সভরেন, সমাজতান্ত্রিক মানে হচ্ছে সভরেন, সমাজতান্ত্রিক মানে হচ্ছে তোমার সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে তোমার সেকুলার, গণতান্ত্রিক মানে হচ্ছে তোমার ডেমোক্রেসি। গণতান্ত্রিক ডেমোক্রেটিক রিপাবলিক। ওকে, নেক্সট, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা? ভারতের রাষ্ট্র ব্যবস্থাটা সঠিক উত্তর হলো গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে এটা তোমার মানে মানুষের দ্বারা পরিচালিত। ওকে, যে এখানে মানে নর্মাল সিটিজেনই হচ্ছে সুপ্রিম। এখানে আমরা ইলেক্ট করে, আমরা ভোট দিয়ে পরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা নির্বাচন করি, এই জন্য এটা গণতান্ত্রিক, এটা মানুষের উপর নির্ভর করে। একনায়কতন্ত্র কোনটা জানো? একনায়কতন্ত্র হচ্ছে তোমার নর্থ কোরিয়ার এক্সাম্পল। দেখো ওই সেই কিম জং উন থাকে, যে উনি বারবার তোমার ঘুরে আসছে আর কি, একনায়কতন্ত্র। সামরিক মানে যেখানে তোমার মিলিটারি রুল আছে, যেমন ধরো বর্তমানে বলে তোমার পাকিস্তানের ডেমোক্রেসি আছে, বাট না, পাকিস্তানে দেখো মিলিটারি সব থেকে বেশি রুল করে। আর তাছাড়া আছে তোমার আফ্রিকান কান্ট্রিগুলো ভাবে চাড, মালি, এইসব কান্ট্রিগুলো তোমার ওই মিলিটারি রুল করে আর কি। হ্যাঁ, বর্তমানে আমাদের প্রতিবেশী মায়ানমারে তোমার মিলিটারি রুল আছে। ওকে, নেক্সট, সংবিধানকে পবিত্র দলিল হিসাবে অভিহিত কে করেছেন? সেক্রেড ডিড কে বলেছেন? সঠিক উত্তর হলো বি আর আম্বেদকরজি। বি আর আম্বেদকরজি সংবিধানকে তোমার পবিত্র দলিল হিসাবে আখ্যা দিয়েছেন। এইগুলো একটু লিখে রাখবে যে কে সংবিধানকে কি বলেছে। এইগুলো প্রচন্ড পরিমাণে ভুল হয় আর মনে রাখতে মানে প্রচন্ড অসুবিধা হয়, আমারও অসুবিধা হয় পার্টিকুলারলি। তো তোমরা লিখে রাখবে, যেমন পবিত্র দলিল কে বলেছে? বি আর আম্বেদকর। কোনো একটা ছোট্ট জায়গায় খাতার মধ্যে লিখে রাখলে পরপর কে কাকে বলেছে কোশ্চেনের মাধ্যমে আসবে ঘুরে ফিরে, তো সেই আর কি। নেক্সট, নিচের কোনটি ভারতের সংবিধানের আওতায় সঠিকভাবে মেলে না? মেলে না, কোনটা মেলে না সেটার কথা বলছে। সঠিক উত্তর হলো এই যে ট্রাইব্যুনালস আছে না, ট্রাইব্যুনালসটা তোমার মেনে না, কারণ ট্রাইব্যুনালসটা তোমার পার্ট 10-এ নেই, ট্রাইব্যুনালসটা আছে তোমার পার্ট 14-তে। পার্ট 14-তে, সরি 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 ওকে, ট্রাইব্যুনালসটা কি জানো তো? দেখো যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, ট্রাইব্যুনালস হচ্ছে কিছু পার্টিকুলারলি স্পেশালাইজ এই যে মানে কোয়াসি জুডিশিয়াল বডি, যেখানে তোমার কোনো কিছু ইস্যুর জন্য, ধরো তোমার ট্যাক্সেশন রিলেটেড কোনো সমস্যা হলো, ট্যাক্স রিলেটেড, সেখানে তুমি প্রথমে হাইকোর্ট না গিয়ে তোমাকে প্রথমে ট্রাইব্যুনালে যেতে হবে, কারণ ট্রাইব্যুনালে তোমার ট্যাক্স রিলেটেড অথরিটিরা অলরেডি বসে আছে, যাদের ট্যাক্সের সম্বন্ধে জ্ঞান আছে। ধরো সুপ্রিম কোর্টের বিভিন্ন বা হাইকোর্টের জাজদের ট্যাক্সের সম্বন্ধে অতটা জ্ঞান না থাকতে পারে, তার জন্য তো স্পেশাল এজেন্সি করা আছে, ট্রাইব্যুনালে যেতে হবে। দেখবে কি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, মানে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে প্রথমে তুমি হাইকোর্ট চলে যেতে পারো না, তোমাকে ট্রাইব্যুনালসে যেতে হবে। ওকে, তো সেটার জন্য তো এই ট্রাইব্যুনালসের তাহলে ট্রাইব্যুনালস যখন এলো, তাহলে এর আর্টিকেলগুলো একটু ট্রাইব্যুনালসটা সিস্টেমটা প্রথম কখন এসেছিল? এসেছিল তোমার 42তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ট্রাইব্যুনালস এসেছিল। কার রেকমেন্ডেশনে এসেছিল? শরণ সিং কমিটির। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে।
কমিটিজ রেকমেন্ডেশন। ওকে, 42তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এসেছিল। আর এর রিলেটেড আর্টিকেল হচ্ছে আর্টিকেল 323A। এটা কিসের জন্য জানো তো? ক্যাটের জন্য, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনাল। তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি পাও, সেখানে যদি তোমার জব রিলেটেড কোনো ইস্যু হয়, তুমি হাইকোর্ট ডাইরেক্ট যেতে পারবে না, তোমাকে প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের এই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালে যেতে হবে। তারপরে সেখানে কোনো সমাধান না হলে তুমি তারপরে ফার্দার হাইকোর্ট মুভ করতে পারো। ওকে, এটা হচ্ছে তোমার 323 হচ্ছে তোমার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালের জন্য। আর 323B যেটা, সেটা হচ্ছে তোমার আদার্স কেসের জন্য। ওকে, নেক্সট, ভারতের জুডিশিয়াল রিভিউয়ের শক্তি উপভোগ কে করে? জুডিশিয়াল রিভিউ, সঠিক উত্তর হলো জুডিশিয়াল রিভিউ তোমার সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্ট তোমার জুডিশিয়াল রিভিউ করে। মানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির অ্যাকশন বা লেজিসলেটিভ অথরিটির অ্যাকশনকে জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে ওটা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও তোমার উপভোগ করে আর। নেক্সট, এটি একটি স্বাধীন ইচ্ছার দ্বারা একটি চুক্তি যা স্বাধীন ইচ্ছার মাধ্যমে বাতিল করা হবে। উপরোক্ত বিবৃতিটি পণ্ডিত নেহেরু নিচের কোন বিষয়টি বোঝাতে চেয়েছেন? দেখো, এটা না পারলে স্কিপ করবে, বলে দিচ্ছি। সঠিক উত্তর হলো কমনওয়েলথ নেশনের সাথে ভারতের সংযুক্তি। কমনওয়েলথ নেশন কি জানো? ব্রিটিশের যতগুলো কলোনি ছিল না, ধরো ভারত যেমন একটা ব্রিটিশের কলোনি ছিল, আদার্স অনেক দেশ তো ছিল, ধরো সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, এইরকম প্রচুর দেশ তোমার ব্রিটিশদের কলোনি ছিল। তো সেই কলোনিগুলোকে একটা সংস্থা আছে কমনওয়েলথ, সে যারা কলোনি ছিল সেই কমনওয়েলথে তোমার তারা যোগ দিয়েছে। তো এটা একটা ভলেন্টারি অ্যাকশন, নিজেরা দেশরা যোগ দিয়েছে যে হ্যাঁ আমরা ব্রিটিশের কলোনি ছিলাম। তো সেইটাকে একটা মানে সিম্বলিক যে জেস্চার আর কি। তো সেটা যখন ভারত জয়েন হয়, ভারত এটার সাথে জয়েন হয় তোমার 1949-এ। তো সেই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একটা ইস্যু এসেছিল যে আমরা 1947 সালে স্বাধীনতা পেলাম, আবার সেই ব্রিটিশ কমনওয়েলথে যোগ করছি, এটা মানে আমাদের সার্বভৌমত্বের কোনো ক্ষতি হচ্ছে না তো? তখন জওহরলাল নেহেরু এই কথাটা বলেছে, এটি একটি স্বাধীন ইচ্ছা, মানে এটা ভারতের লোকরা নিজের ইচ্ছার মাধ্যমে জয়েন হচ্ছে, এবং পরবর্তীকালে যদি ইচ্ছার মানে যদি মনে হয় তাহলে এখান থেকে আমরা বাতিলও করতে পারি আমাদের ইয়েটা। এটা যে আমাদের সার্বভৌমত্বের কোনো ক্ষতি হচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়। তো সেই জন্য তোমার কমনওয়েলথ নেশনসে তোমার জয়েন হয়েছে আর কি। দেখবে কমনওয়েলথ গেম হয় বিভিন্ন সময়, কোনো সময় ভারতে হয়, কোনো সময় ব্রিটেনে, বিভিন্ন দেশের যারা ব্রিটিশদের কলোনি ছিল সেই সব দেশে কমনওয়েলথ গেম আর এইসব আয়োজন করা হয় আর কি। তো সেই রেসপেক্টে এই কথাটা বলা হয়েছিল। নেক্সট, শিশু শ্রমকে ঝুঁকিপূর্ণ চাকরি হিসাবে নিষিদ্ধ করা হয়েছিল কিসের দ্বারা? চাইল্ড লেবারকে কিসের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল? সঠিক উত্তর হলো উপরের সবকটি। দেখো, সংবিধানেও বলা আছে তোমার আর্টিকেল 24-এ যে চাইল্ড লেবার করানো যাবে না। সুপ্রিম কোর্টের রায়েও বলা আছে যে চাইল্ড লেবারকে মানে 14 বছরের নিচে বাচ্চাদেরকে তোমার কাজ করানো যাবে না। জাতিসংঘে মানে ইউএনেরও রেজলিউশন আছে বিভিন্ন, যেখানে তোমার করানো যাবে না, বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো বা জব দেওয়া যাবে না 14 বছরের নিচে যাদেরকে, সেইগুলোর কথা বলা হচ্ছে। নেক্সট, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে নতুন দেশ? নতুন দেশ মানে তোমার নিউলি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়েছে, কোন দেশটা? সঠিক উত্তর হলো দক্ষিণ সুদান, মানে সাউথ সুদান। সাউথ সুদান তোমার ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে 2011 সালে। কার থেকে ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে? ফ্রম সুদান, সুদান থেকে। ওকে, এটা রিলেটিভলি তোমার নতুন দেশ আর কি। নেক্সট, উচ্চ আদালতের বিচারকের অবসর গ্রহণের বয়স হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়সে রিটায়ার করে? এটা তো অনেকবার বলেছি, করা দরকার। সঠিক উত্তর হলো 62 ইয়ারে তোমার হাইকোর্টের বিচারপতিরা রিটায়ার করে। আর 65 ইয়ারে তোমার সুপ্রিম কোর্টের বিচারপতিরা। নেক্সট, সরকারি কর্তৃপক্ষকে জনসাধারণের দায়িত্ব পালনে বাধ্য করার জন্য নিচের কোন রিটটি জারি করা হয়? রিট পিটিশন। সঠিক উত্তর হলো ম্যান্ডেমাস।
ম্যান্ডেমাস রিটটা ইস্যু করা হয়। তাহলে রিটটা একটু বলি আর কি। হ্যাঁ, দেখো রিট হচ্ছে তোমার যদি কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, তো সেখানে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মুভ করতে পারো। সেটার পাওয়ার তোমাকে সংবিধান দিয়েছে। 32তম আর্টিকেলে তোমাকে সুপ্রিম কোর্টে তুমি মুভ হতে পারো তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটের জন্য, আর হাইকোর্টে মুভ করতে পারো 226 আর্টিকেলে দেওয়া আছে, হাইকোর্টে তুমি মুভ করতে পারো যদি তোমার মৌলিক অধিকারের কোনো খনন হয়। ওকে, তো সেইগুলোতে বিভিন্ন তোমার রিট মেনশন করা আছে। তো রিটগুলো এইভাবে মনে থাকে না। টোটাল 5টা রিটস আছে আমাদের। তো এগুলো একটা মিমসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করো। মিমসটা আমি পেয়েছিলাম অনেকদিন আগে, তো চলো আজ এইভাবেও রিভাইজ করা যাক, বা যারা জানো না তারা লিখে রাখো। টোটাল 5টা রিটস আছে। তারপর যে প্রথম রিট হচ্ছে তোমার হেবিয়াস কর্পাস। রিটটার নাম হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাসের মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। টু হ্যাভ দ্য বডি মানে তোমাকে যদি কেউ ইললিগালি ডিটেন করে, মানে তোমাকে ধরো কেউ কিডন্যাপ করে নিয়ে গেল, বা তোমাকে কোনো সরকারি অধিকারী তোমাকে মানে না জানিয়ে ইললিগাল ভাবে তোমাকে জেলে ভরে রাখলো, সেই ইললিগাল ডিটেনশনের এগেনস্টে এই রিটটা তোমার লাগানো হয়। তখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যদি বলে, সুপ্রিম কোর্ট যদি এই হেবিয়াস কর্পাস রিটে ডাইরেকশন দেয় যে তোমাকে বডি সমেত এখানে কোর্টে প্রেজেন্ট করতে হবে, ওটা সরকারি অথরিটি বলবে, পুলিশকে বলবে যে বডি সমেত প্রেজেন্ট করতে হবে। তাহলে মিমটা কি, যে ওই মুন্না ভাই বলেছে না আপনকে বডি চাইয়ে, মতলব কোর্ট বলছে যে বডি সমেত ওনাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। তো এটার হেবিয়াস কর্পাসের মানে হচ্ছে যে উইথ বডি প্রেজেন্ট করতে হবে আর কি, ইলিগাল ডিটেনশনের এগেনস্ট। এটা কখন কখন হবে না, যদি তুমি লিগাল তোমাকে কেউ ডিটেনশন করে, মানে তোমাকে মানে পিওর অথরিটিতে বা তুমি কোনো ক্রাইম করেছো সেই সময় তোমাকে কোনো জেলে ভরেছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যখন তোমাকে ইলিগাল ডিটেনশন করবে বা তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, সেখানে তোমাকে খুঁজে পাচ্ছে না পুলিশ বা খুঁজতে চাইছে না, তখন পুলিশকে ডাইরেকশন যে বডিটা প্রেজেন্ট করতে হবে আমাদের সামনে, ওটা কোর্ট ডাইরেকশন দেবে আর কি। ওকে, পরবর্তী হচ্ছে তোমার ম্যান্ডেমাস, যেটা আজকে বললাম। ম্যান্ডেমাস মানে কি, কমান্ড করছে, যে আমি অর্ডার দিচ্ছি, মেরা বাচানি শাসন হ্যাঁ, এটা সেই বাহুবলী সিনেমাতে মেরা বাচানি শাসন হ্যাঁ, মানে কোর্ট বলছে আমি যেটা বলবো সেটাই হবে, আমি তোমাকে যেটা বলছি সেটা করো, কমান্ড। এখানে হচ্ছে উই কমান্ড, এটার মানে হচ্ছে উই কমান্ড। ওকে, তো এটার মানে হচ্ছে কি, যখন কোনো পাবলিক অথরিটি, ধরো কোনো পুলিশ তার নিজের ডিউটি পালন করছে না, বা কোনো সরকারি কর্তৃপক্ষ তার নিজের ডিউটি পালন করছে না, ধরো পুলিশ, তুমি একটা কোনো কমপ্লেন করেছো, পুলিশ কোনো অ্যাকশনে নিচ্ছে না, কমান্ড যে ও যেমন কি তেমন ফেলে রেখে দিয়েছে, বা তুমি কোনো কিছুর জন্য সরকারি অ্যাপ্লিকেশন করেছো, সরকার কোনো স্টেপই নিচ্ছে না, নর্মাল ফেলে রেখে দিয়েছে, তখন তুমি কোর্টে মুভ করতে পারো যে আমি এটা এতদিন ধরে এইরকম করেছি কিন্তু সরকার কোনো কাজ করছে না। তখন কোর্ট সরকার ওই রেসপেক্টিভ অথরিটিকে বলবে, হয় পুলিশ বা সরকারি অথরিটিকে, যে আমি এইটা বলছি তোমাকে এটা করতে হবে। কোর্ট কমান্ড করবে ওই অথরিটিকে যখন সে তার ডিউটি পালন করতে ব্যর্থ হবে, টু ফেল টু পারফর্ম ডিউটি। ওকে, নেক্সট রিট হচ্ছে প্রহিবিশন। ইংরেজি থেকেই বলছে প্রহিবিশন। প্রহিবিশন মানে হচ্ছে তোমার মানা করা। এই দেখো, সে একটা মিম বেরিয়েছিল, সে চুল কাটতে গিয়েছিল এই বাচ্চা মেয়েটা, সেখানে বলছে আরে মাত করো ইয়ার, মানে মানা করছে। এটা মানা কাকে করবে, কোর্ট মানা করবে। কাকে, যে লোয়ার কোর্টকে। এটা কোর্ট একমাত্র লোয়ার কোর্ট বা ট্রিব্যুনালকে। হাইকোর্ট হলে লোয়ার কোর্ট, যেমন ডিস্ট্রিক্ট কোর্ট, লোয়ার কোর্ট অ্যান্ড ট্রাইব্যুনালসকে মানা করবে যে এটার উপরে কোনো অ্যাকশন নাও না। রিসেন্টলি দেখো, এই কদিন আগে একটা কেস হচ্ছিল না, ওই বিচারপতি গঙ্গোপাধ্যায় আর কোনো একটা বিচারপতির মধ্যে ঝামেলা হলো, তখন সুপ্রিম কোর্ট বললো যে কোনো কিছু অ্যাকশন নেবে না, যেমন কে আছে তেমন স্টে লাগানো থাকবে। মানা করেছে সুপ্রিম কোর্ট, হায়ার অথরিটি মানা করেছে তুমি এটার মধ্যে কোনো অ্যাকশন নেবে না। ওকে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে প্রহিবিশন, বা এটা তোমার নর্মাল সরকারি এক্সিকিউটিভেরকেও তোমার এটা ডাইরেকশন দেওয়া যায় যে আর এটার উপরে কোনো স্টেপ নেবে না। ওকে, প্রহিবিশন মানে মানা করা। নেক্সট সাচুরারি মানে হচ্ছে তোমার হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অথরিটি দেবে। আপ ইনসাফ হোগা, হাম ইনসাফ করেঙ্গে, আবি হাম জিন্দা হে, এটা সে ওই কিসে, এটা মনে হয় সিনেমার নামটা মনে পড়েছে, যদি কারো জানা থাকে কমেন্ট করো। এই অক্ষয় কুমার আছে আর কি এটাতে। তো সাচুরারিকে হায়ার কোর্ট লোয়ার কোর্টকেও বলছে যে আমার কাছে কেসটা ট্রান্সফার করে দাও। এটা হচ্ছে তোমার পেন্ডিং কেস ট্রান্সফার।
যে তোমরা অনেক করেছো, এরপর আমার কাছে ট্রান্সফার করো। দেখুন যেটা আগের ঘটনাটা বলছিলাম যে সুপ্রিম কোর্ট দুটো বিচারপতির মধ্যে ঝামেলা হলো, তারপর সুপ্রিম কোর্ট কি করলো, কেসটা নিজের থেকে টেনে নিল যে এরপরে এটার হিয়ারিং সব আমাদের সুপ্রিম কোর্টে হবে। তাহলে কি পেন্ডিং কেসটাকে টেনে নিচ্ছে সুপ্রিম কোর্ট, যে এরপরে সবকিছু আমরা ইনসাফ করবো, কি হাম ইনসাফ করেঙ্গে, আবি হাম জিন্দা হয়, সুপ্রিম কোর্ট বলছে যে কেসটা আমাদের দিয়ে দাও, যে এখন আমরা বেঁচে আছি, এবারে আমাদের প্রতি তোমার ন্যায় হবে। এটা হায়ার কোর্ট লোয়ার কোর্টকে দিতে পারে, এবং আগে এটা 1991 এর আগে পর্যন্ত এটা লোয়ার কোর্ট শুধুমাত্র জুডিশিয়াল বডির উপরে অ্যাপ্লিকেবল হতো, বাট 1991 এর পরে এটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ বডির উপরেও এটা অ্যাপ্লিকেবল। যেন কোনো সরকারি বডিকে সরকার বলতে পারে, এই কোর্ট বলতে পারে যে এবারে কে মানে কোয়াসি জুডিশিয়াল বডিকে যে ডিসিশনটা তুমি আমাদিকে দিয়ে দাও, তুমি এটার উপরে কোনো স্টেপ নেবে না, এটাকে স্যাচুরারি বলা হয়। এবং সর্বশেষ হচ্ছে তোমার কুয়ারেন্টো। কুয়ারেন্টো মানে হচ্ছে যে তোমার লোকাস স্ট্যান্ডাই। হোয়াট ইজ ইয়োর লোকাস স্ট্যান্ডাই? হোয়াট ইজ ইয়োর লোকাস স্ট্যান্ডাই? লোকাস স্ট্যান্ডাই এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। লোকাস স্ট্যান্ডাই মানে হচ্ছে হোয়াট অথরিটি, তুমি কে, তুমি কোন অথরিটিতে বসে আছো। এটা হাউ ডেয়ার, এটা সে গ্রেটা থানবার্গ, সে যখন এটা খুব ভাইরাল হয়েছিল, যখন ইনি বলেছিলেন সে এনভায়রনমেন্টালিস্ট, যে হাউ ডেয়ার, তোমার কত বড় সাহস, তুমি কে, এখানে তোমার অথরিটি জানতে চাইছো। মনে করো ধরো তুমি কোনো একটা সরকারি অফিসার, তুমি তোমার জুরিসডিকশনের আগে যেয়ে তুমি তোমার রায় দিচ্ছ, বা তুমি কোনো কাজবাজ করছো, তখন সরকার তোমাকে বলবে তোমাকে অথরিটিটা কে দিল যে তুমি তোমার যেটা তোমার পাওয়ার আছে তার থেকে বেশি তুমি কাজবাজ করছো। এটাকে বলছে তোমার স্ট্যান্ড কি, তুমি কি মানে তোমাকে এই অথরিটিটা কে দিয়েছে, লোকাস স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ ইউর লোকাস স্ট্যান্ডার্ড। ওকে, তোমার সাহস কি করে হয়, এটা হচ্ছে তোমার কুয়ারেন্টো। এই 5টা রিটস, তো এই মিমের মাধ্যমে মনে রাখবে, তোমার দেখবে এটা তুমি করতে পারবে। তাছাড়া এটা ফ্রেঞ্চ ওয়ার্ড তো, বা ব্রিটিশ ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড অনেক সময় আমাদের মনে থাকে না। তো যাই হোক, একটা ছোট্ট প্রচেষ্টা এটার মাধ্যমে, যদি ভালো লাগে, কেমন লাগলো জানাবে কমেন্টে। নেক্সট, এলাহাবাদ হাইকোর্টের সামনে বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি মামলার বিবাদটি কি প্রকৃতি। যে ওই যে রাম জন্মভূমি মামলাটা হয়েছিল 2019 সালে, এখন তো রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, তো ওটা কি ধরনের মামলা ছিল? সঠিক উত্তর হলো এটা হচ্ছে শিরোনাম মামলা। ওকে, নেক্সট, জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রকল্পের ঘোষণা করেছেন? টিচার ডেতে কোন স্কিমটা লঞ্চ করেছেন? সঠিক উত্তর হলো পিএম শ্রী যোজনা। এটা শ্রীটার নাম হচ্ছে তোমার প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। স্কুল ফর রাইজিং ইন্ডিয়া। দেখো যদি এটা নাও জানো, কারো যদি কিছু এটা নাও জানো, তাহলে দেখো প্রধানমন্ত্রী জনধন সুরক্ষা যোজনা, এই হ্যাঁ জনধন টু জন সুরক্ষা যোজনা। জনধন মানে হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। অটল পেনশনের সাথে তো শিক্ষক দিবসের কোনো রিলেটেডই নয়। আর প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা, ব্যয় বন্দনা হচ্ছে ওই প্রেগনেন্ট ওমেনদের জন্য, যারা যখন মানে মহিলারা প্রেগনেন্ট থাকবে সেই সময় তাদেরকে 6,000 টাকা মতো হয়তো অ্যালাউন্স দেওয়ার জন্য এই ব্যয় বন্দনা যোজনাটা। ওকে, আর পিএমসিটা হচ্ছে তোমার স্কুলের জন্য, স্কুলগুলোকে রিডেভেলপমেন্ট করা, ল্যাবরেটরি এস্টাবলিশ করা, এইগুলোর জন্য তোমার এই পিএম শ্রী যোজনাটা তোমার লঞ্চ করা হয়েছিল। নেক্সট, কেন্দ্রীয় সরকার জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিয়েছে? এটা অনেক পুরনো কোয়েশ্চেন, বাট তবুও এটা মানে অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তবুও এটা আসতে পারে। যে রাজপথ যেটা নাম ছিল, ওটার নাম বর্তমানে কি করেছে? সঠিক উত্তর হলো এটা হচ্ছে কর্তব্য পদ নাম করেছে। যে বলেছিল না যে কলোনিয়াল লেগাসিকে আমরা খতম করে দেবো, যে ব্রিটিশদের যে কলোনিয়াল নামগুলো দিয়েছিল সেগুলোকে আমরা আস্তে আস্তে শেষ করব, তখন সেই জন্য ওই রাজপথ যে নামটা দিল্লিতে আছে, দেখবে ইন্ডিয়া গেটের সামনে যে বড় গেটটা আর কি, ওই যে রাস্তাটা, সেই রাস্তাটাকে রাজপথ বলা হতো, যেখানে তোমার রিপাবলিক ডে প্যারেড হতো, সেই রাস্তাটার নাম এখন বর্তমান দিনে কর্তব্য পথ। ওকে, নেক্সট, কাকে সম্প্রতি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে? শিপিং কর্পোরেশন ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট থেকে মাঝে মাঝে দিয়ে দেয় কোশ্চেন। ওকে, সঠিক উত্তর হলো বিনেশ কুমার ত্যাগী। বিনেশ কুমার ত্যাগী হচ্ছে তোমার কারেন্ট শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর। নেক্সট, উত্তরপ্রদেশের কোন গ্রামটি সম্প্রতি বাড়িতে আরও জলের ব্যবস্থা সহ দেশের প্রথম গ্রাম হয়েছে? যে উত্তরপ্রদেশটা গ্রাম আছে যেখানে তোমার আরও জলের ব্যবস্থা হয়েছে, যে ট্যাপ ওয়াটারের মাধ্যমে আরও
ওয়াটার তোমার প্রোভাইড করা হয়। কোন গ্রামে? এটা ইম্পর্টেন্ট কারণ কি, দেশের প্রথম গ্রাম এটা, এই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হলো ভরতল। ভরতল গ্রামে তোমার এই সুবিধাটা দেওয়া হচ্ছে। নেক্সট, কোন রাজ্যে সরকার অভিনেতা কিচ্ছা সুদীপ অভিনেতা যেটা আছে সাউথের, তাকে পুণ্যকোটি দত্ত যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে? সঠিক উত্তর হলো কর্ণাটকা গভর্নমেন্ট। কর্ণাটক গভর্নমেন্ট তোমার কানাডা একটা কিচ্ছা সুদীপ এনাকে তোমার পুণ্যকোটি দত্ত যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে করেছে আর কি। নেক্সট, মহেঞ্জোদারোতে যে ডান্সিং গালের নিদর্শন পাওয়া গিয়েছে সেটি কি দিয়ে তৈরি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের জানা দরকার আর কি। ডান্সিং গালটা, যে মহেঞ্জোদারোর যে ছোট্ট একটা ডান্সিং গাল আছে না, যে ওই ত্রিভঙ্গ মুদ্রা পজিশনে দাঁড়িয়ে আছে, ওটা কি দিয়ে তৈরি? সঠিক উত্তর হলো ব্রোঞ্জের তৈরি ওই ডান্সিং গালটা, ব্রোঞ্জের। ওকে, নেক্সট, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? দেখো, এটা হচ্ছে তোমার ওই আইভিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কোশ্চেন। সঠিক উত্তর হলো হরপ্পা। হরপ্পা তোমার বর্তমান দিনে ভারতে নয়। এটা তাহলে কোথায় ভারতে নয় তো? পাকিস্তানে। পাকিস্তানে তোমার এই স্থানটা। ওকে, নেক্সট, হরপ্পাবাসীরা কোন দেবতার পুজো করতেন? কোন দেবতা, কিসের পুজো করতেন হরপ্পাবাসীরা? সঠিক উত্তর হলো পশুপতি। দেখো, ওরা তো নর্মাল তোমার প্রকৃতির পুজো করতো, ন্যাচারাল ওয়ার্শিপ বলা হয়েছে, কিন্তু দেখবে সে একটা সিল পাওয়া গেছিল, ওই সিলে তোমার পশুপতির ছবি পাওয়া যায় আর কি, পশুপতি সিল, যেখানে দেখবে ওই সেই একটা লোকের এরকম দুটো সিং আছে আর কি, দুটো সিং না একটা সিং ছিল মনে হয় সামথিং, ওইটা আর কি, যে ওই পশুপতি সিলটা, যে ওই একটা সেই যৌগিক পশ্চারে তোমার সেই দুটো পাকে এইভাবে তোমার জয়েন করে বসে আছে, সেই টাইপটা, সেই সিলে দেখবে পশুপতিজি আছে, সেই পশুপতির চিহ্নকে। ছবিটা বাজে হয়ে গেছে, বাদ দাও। নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন, সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া গেছিল কোন স্থানে? আরে বাবার, এটা এতবার রিপিট হচ্ছে কোশ্চেন, এটা তো জানা দরকার। কোথায় বন্দর ছিল, কোথায় বন্দর ছিল? সঠিক উত্তর হলো লোথাল। লোথাল হচ্ছে তোমার, লোথালে তোমার একটা পোর্ট সিটি, এখানে বন্দর ছিল। লোথালটা কোথায় বর্তমান দিনে? এই কোশ্চেনটা অনেক সময় দেয়, গুজরাটে। ওকে, মনে থাকবে। চলো আজকের মতো এখানেই। যদি কারোর পিডিএফ দরকার হয়, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করবে পিডিএফটা, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করেও ঢুকতে পারো, বা এটা ডাইরেক্ট সার্চ করবে অ্যাসপিরেন্ট ওডিসি, সেখান থেকেও পেয়ে যাবে। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা মক টেস্টের সাথে। ততদিন পড়তে থাকো, রিভাইজ করতে থাকবো, আর ফুড আসার জন্য মানে আলাদা খেলে লেগে পড়ো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।